এর চেয়ে হাস্যকর অভিযোগ আর হতে পারে না, কারণ আপনাকে কয়েকটা জিনিস বলি। র আর মোসাদ ইন্টারন্যাশনালি খুবই ওয়েল কানেক্টেড দুইটা গোয়েন্দা সংস্থা। র মোসাদের সাথে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে কাজ করে। তো রয়ের লোক, এই মোসাদের লোক রয়ের কান্ট্রিতে এসে, ভারতের মাটিতে এসে আসলাম চৌধুরীর মতো একটা তৃতীয় শ্রেণীর নেতার সাথে মিটিং করবে সরকার উৎখাত করার জন্য, আবার ওই গোপন মিটিং এর ছবি পত্রিকা আসবে, তাহলে কিছু গোপন। মোসাদ যেভাবে কাজ করে, মোসাদ যদি গোপনে কারোর সাথে মিটিং করে ওই ছবি কোন পত্রিকা আসার কথা নাকি? আর মোসাদ যদি ওইভাবে কাজ করতে চায়, যে আসলাম চৌধুরীর সাথে কাজ করবে নাকি? আসলাম চৌধুরী কে? থার্ড প্রশ্ন হলো, মোসাদ কেন র বা ভারতীয় সরকারের সাথে খুবই ঘনিষ্ঠ একটা সরকারকে কেন উৎখাত করার চেষ্টা করবে? এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। মোসাদ তো বরং, মোসাদের যে শ্রেণী চরিত্র, মোসাদ তো বরং অ্যান্টি বিএনপি, অ্যান্টি জামাত হওয়ার কথা, ঠিক না? মোসাদ কি কারণে ভারতের সাথে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক, অত্যন্ত হৃদ্যতামূলক সম্পর্ক আছে এরকম একটা সরকারকে মোসাদ কেন চক্রান্ত করে উৎখাত করার চেষ্টা করবে? আর আমরা তো পত্রপত্রিকায় শুনছি যে মোসাদের লোক বলে যে এই লোকের ইন্টারভিউ ছাপা হচ্ছে, সে তো গোয়েন্দাই না, সে একটা রিসার্চার বা একটা পলিটিশিয়ান। এটা হচ্ছে আপনার বিএনপি খুব দুর্বল তো, আর সরকারের হাতে গণমাধ্যমের নিয়ন্ত্রণ আছে। সরকার আপনার যেভাবে ইচ্ছা এটাকে ইউটিলাইজ করার চেষ্টা করছে, বাট এটা খুব একটা হাস্যকর ভাবে। এটা সরকার যদি সত্যি বিশ্বাস করতো যে এই ধরনের ষড়যন্ত্র হচ্ছে, তাহলে তো প্রথমেই ভারতের কাছে জানতে চাইতো যে তোমার মাটিতে বসে, আজকে শোনেন, আজকে বাংলাদেশের মাটিতে বসে যদি ভারতীয় সরকারকে কোনো উৎখাতের চেষ্টা হয়, ভারতের মন্ত্রী এখানে ছুটে আসবে, কি হয়েছে আমাকে জানাও, ঠিক না? কোনো চেষ্টায় হয়েছে নাকি ওটা নিয়ে আমার সন্দেহ আছে। চেষ্টা যদি নাই হয় তাহলে জানতে চাবে কেন? এটা পলিটিক্যাল একটা গেম হিসাবে খেলা হচ্ছে। যেই দেশ দুর্বল থাকে, দুর্বল থাকে বলতে যেই দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নাই, যেই দলের সরকার এবং বিরোধী দলের মধ্যে অত্যন্ত খারাপ সম্পর্ক, যেই দেশে প্রতিষ্ঠানগুলো কাজ করে না, সংসদ হোক বা পুলিশ হোক, গোয়েন্দা হোক, ঠিক মতো ফাংশনিং থাকে না, যেই দেশে দুর্নীতি খুব বেশি হয়, স্বজনপ্রীতি বেশি হয়, সেখানে বিদেশি গোয়েন্দারা অনেক বেশি পাওয়ারফুল অবস্থানে থাকে। এটা হচ্ছে সাধারণ নিয়ম। এখন বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থান এমন একটা জায়গাতে, আপনার বাংলাদেশের আশেপাশে কোনো মুসলিম কান্ট্রি নাই, খেয়াল করেন, এটা আইসোলেটেড জায়গা। বাংলাদেশ বে অফ বেঙ্গলের পাশে, বাংলাদেশ ইন্ডিয়া চায়নার মাঝামাঝি জায়গাতে। ফলে বাংলাদেশে বিদেশি গোয়েন্দারা সক্রিয় থাকবে, এটাই তো স্বাভাবিক, খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু এই বিদেশি গোয়েন্দাদের সক্রিয়তার ব্যাপারে আমাদের গোয়েন্দারা কতটুকু জানেন, কতটুকু তারা জাতীয় স্বার্থের সম্পর্কে তারা বুদ্ধিবৃত্তিক সিদ্ধান্ত নিতে পারেন, এবং এই গোয়েন্দা বিদেশি গোয়েন্দা তৎপরতার সাথে জাতীয় স্বার্থের সংঘাত হলে কি প্রক্রিয়ায় কাজ করবেন, ওইটা নিয়ে বাংলাদেশি গোয়েন্দাদের সক্ষমতা আছে নাকি আমি জানি না, তবে আমার সন্দেহ আছে সক্ষমতা আছে নাকি। বিএনপির বেজ হচ্ছে মোটামুটি যারা ধর্ম সম্পর্কে স্পর্শকাতর ধার্মিক মানুষজন। বিএনপির যদি নিজের গলায় নিজে ছুরি মারার ইচ্ছা হয়, তাহলে বিএনপি মোসাদের সাথে সম্পর্ক করার চেষ্টা করবে, ইসরায়েলের সাথে সম্পর্ক করার চেষ্টা করবে। বিএনপি আসলে ভুল করতে করতে এমন জায়গায় চলে গেছে বিভিন্ন রাজনৈতিক সিদ্ধান্ত নিতে গিয়ে, বিএনপির জন্য কোনটা ঠিক কোনটা বেঠিক, সবই হয়তো বেঠিক, সবই হয়তো ঠিক, বুঝছেন? বিএনপির ইন্টারন্যাশনাল উইং, প্রচারণা উইং খুবই দুর্বল। আর বেগম জিয়ার তো বয়স হয়ে গেছে, ওনাকে যে ধরনের নির্যাতনের মধ্যে দিয়ে, আইসোলেশনের মধ্যে দিয়ে যেতে হয়েছে, এটার ফলে উনার সিদ্ধান্ত গ্রহণ করার সক্ষমতা কিছুটা হ্রাস পেয়েছে। ওনার আশেপাশে বিশ্বস্ত লোকের অভাব আছে। ওনার ছেলের তো আপনার সাংগঠনিক কর্মদক্ষতা খুবই ভালো ছিল, যদিও খুবই বিতর্কিত অনেক কথাবার্তা উনি বলেছেন, কিন্তু সাংগঠনিক কর্মদক্ষতা ছিল। সবকিছু মিলে বিএনপির জন্য কোনোটাই সঠিক সিদ্ধান্ত না, কোনোটাই বেঠিক না। এখন তাদের খুব ভালো একটা লিডারশিপ দরকার। এই লিডারশিপটা কিভাবে রিজলভ করবে প্রবলেমটা, কারণ বিদেশে থেকে রাজনীতি করেছে এরকম তো বহু, সফলভাবে রাজনীতি করেছে এরকম তো বহু নজির আছে। সেটা তারেক রহমান সাহেব কেন করতে পারছেন এটা উনি জানেন, এটা উনার সংকট। বঙ্গবন্ধুকে নিয়ে উনি যেভাবে প্রশ্ন তুলেছেন, এটা উনার উচিত হয়নি, কোনোভাবে উচিত হয় নাই। বঙ্গবন্ধু কি কারণে কখন কি ৭১ জনের সিদ্ধান্ত নিয়েছে, এটা বোঝার ক্ষমতা মানে যাদের ছিল, এটা বোঝার ক্ষমতা যাদের ছিল, তারা বঙ্গবন্ধুকে রেসপেক্ট করতো, তারা বঙ্গবন্ধুকে বিনা দ্বিধায় নেতা মেনে নিয়েছিল। তারা বঙ্গবন্ধুর নামে মুজিবনগর সরকার গঠন করেছিল, তারা বঙ্গবন্ধুকে রাষ্ট্রপতি বানিয়েছিল। তারা তো আমাদের চেয়ে অনেক জ্ঞানী ছিল, তারা বঙ্গবন্ধুর কন্টেম্পোরারি ছিল, তারা বঙ্গবন্ধুকে কাছে থেকে দেখেছেন। তারা যদি এত কিছুর পর বঙ্গবন্ধুর অবিসংবাদিত নেতৃত্ব মেনে নিতে পারে, আমাদের বোঝা উচিত যে বঙ্গবন্ধু কত বড় নেতা ছিল। আর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম বুঝতে হবে, এটা 48 থেকে শুরু হয়েছে। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে বহু মানুষের ভূমিকা ছিল, বঙ্গবন্ধুর ভূমিকার ধারে কাছে কারো ভূমিকা ছিল না। এটা উনি
মানে বুঝতে এত নিদারুণভাবে ব্যর্থ হয়েছে যে জন্য ওনার কথা কেউ প্রচার করতে পারে না। এটা ওনার কি লাভ হলো, বিএনপির কি লাভ হলো আমি জানি না। আমার ধারণা উনার বোঝার ঘাটতি আছে এবং উনার বন্ধু, না আমি তারেক রহমানের কথা বলছি, এবং উনার আশেপাশে যারা আছে তারা খুব প্রাজ্ঞ মানুষ না। হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা হতে পারে, কিন্তু হত্যাকাণ্ডের যে বিচার হচ্ছে না এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। হত্যাকাণ্ডের বিচার করার দায়িত্ব একটা প্রতিষ্ঠানের, সেটা হচ্ছে সরকার। হত্যাকাণ্ডের যারা করেছে, যাদের নামে অভিযোগ আছে, যাদের নামে সন্দেহ আছে, তাদেরকে গ্রেফতার করা, চিহ্নিত করা, তাদেরকে বিচারে মুখোমুখি করা, এই দায়িত্বটা তো একমাত্র সরকারের। যদি হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা হয়, এই হত্যাকাণ্ডগুলোর যে বিচার হচ্ছে না, সুরাহা হচ্ছে না, এটা তো বিচ্ছিন্ন ঘটনা না। এবং এই জিনিসটা প্রমাণ করে সরকার এই দেশের মানুষের নিরাপত্তা আশঙ্কা হলে, এই দেশের মানুষ নির্মমভাবে খুন হলেও অপরাধীদের বিচারের সম্মুখে দাঁড় করানোর বা বিচারের মানদণ্ডে তাদের শাস্তি দেওয়ার সক্ষমতা সরকারের নাই। শ্যামল কান্তি লাঞ্ছিত, এরকম লাঞ্ছিত যে হয়েছেন, এরকম আরো বহু লাঞ্ছিত হওয়ার ঘটনা ঘটেছে। শিক্ষককে দিগম্বর করে ফেলা হয়েছে। বরিশালে একটা কলেজে একজন অধ্যক্ষের দায়িত্ব নিতে গেছে, তাকে বৃদ্ধ শিক্ষককে ছাত্রলীগের ছেলেরা ঘুষি মেরেছে। এই ছবি এখন আপনি ফেসবুকে পাবেন। আমার খালি দুইটা জিনিস আমি প্রথমেই বলে নিই, সেলিম ওসমান যে কাজটা করেছে এটা গর্হিত অপরাধ, এই কাজটা সে করতে পারে না। শ্যামল কান্তি ভদ্র আসলেও ধর্মীয় অবমাননামূলক উক্তি করেছে কিনা, আসলেও কোনো ছাত্রকে নির্মমভাবে প্রহার করেছে কিনা, এটা বিচার করার দায়িত্ব তার না। যদি শ্যামল কান্তি ভদ্র এটা করেও থাকে, এটা বিচার করবে প্রাথমিকভাবে ম্যানেজিং কমিটি করবে, তারপর দেশের আইন আদালত আছে, আইন সে নিজের হাতে তুলে নিতে পারে না, এটা নিন্দনীয়। কিন্তু আমার কয়েকটা জিনিস প্রশ্ন আছে। একটা হচ্ছে এই শ্যামল কান্তি ভদ্রের ব্যাপারে যেভাবে রিয়াকশন হয়েছে, এই রিয়াকশনগুলা অন্য কোনোভাবে অন্য কারো ক্ষেত্রে হলে আমরা করতে প্রস্তুত আছি কিনা। না হলে মনে হবে কি আপনি একটা লোকের ব্যাপারে আপনি খুব কনসার্ন, যারা ক্ষমা চাই টমা চাই ধরে হ্যাশট্যাগ দিচ্ছে, অন্যায়ের প্রতিকারের ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা নেই, একটা লোকের ব্যাপারে আপনার কনসার্নটা। এবং মানুষ একটা হুজুগের মধ্যে চলে গেছে। আর যদি প্রত্যেকটা অন্যায়ের ক্ষেত্রে করা হয়, শ্যামল কান্তি ভদ্র দিয়ে শুরু হোক, আর যে কেউ লাঞ্ছিত হলে সবাইকে এরকম ভাবে ঝাঁপিয়ে পড়তে হবে, তাহলে বুঝবো দেশের মানুষ আসলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হচ্ছে যারা হচ্ছে। না হলে একটা মানুষ প্রতিকার পাবে, দেশের মানুষ তো প্রতিকার পাবে না। আরেকটা ব্যাপার হচ্ছে আমাদেরকে খুব সাবধানে কিছু জিনিস বিবেচনা করতে হবে। সেলিম ওসমান অবশ্যই অপরাধ করেছেন। এখন সেলিম ওসমান যে অপরাধ করেছেন, এই অপরাধ করেছে দেখে আবার শ্যামল কান্তি ভদ্র আসলেও কোনো অপরাধ করেছে কিনা ওইটা যেন আবার আমরা ধামাচাপা না দিয়ে দিই। ঠিক আছে, শ্যামল কান্তি ভদ্র আসলে কোনো ভুল বা অপরাধ করেছে কিনা এটা যেন আমরা ধামাচাপা না দিই। সেলিম ওসমানেরটা অন্যায়, শ্যামল কান্তির ব্যাপারে, সেলিম ওসমানের ব্যাপারে, দুইজনের ব্যাপারে নিরপেক্ষভাবে তদন্ত হওয়া দরকার। এইটা আপনারও যে ফেসবুকে লক্ষ লক্ষ মানুষ কারো পক্ষে সমর্থন দিচ্ছে, বা নারায়ণগঞ্জে কারো শক্তিমত্তা বেশি আছে, বা দলের স্বার্থে কাকে বেশি প্রয়োজন, এইসব বিবেচনা যেন মাথায় না আসে। তদন্তের মতো পুরা ব্যাপারটাতে হওয়া উচিত।